র্যাবের প্রতি আমার প্রশ্ন, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে রাষ্ট্রের একটা বাহিনী গুম বাহিনী হিসেবে পরিচিত পাচ্ছে? কেন অস্ট্রেলিয়ার সিনেটে কিংবা আমেরিকার সিনেটে আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব উঠবে? কেন আজকে আপনারা যখন সেই পুরান ঢাকার কুখ্যাত আলোচিত সমালোচিত হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন, সেখানে কারা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে যে র্যাব ভুল সিদ্ধান্ত নেয়? এটা তো কোনো ব্যক্তিকে দায়ী করা হয়নি, একটা প্রতিষ্ঠানকে দায়ী করেছে, যেখানে সমগ্র মিডিয়া ছিল। র্যাব সুনির্দিষ্ট অস্ত্র বিদেশি মত তার ভিত্তিতে হাজী সেলিমের বিরুদ্ধে, হাজী সেলিমের কুপুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিল। বিশ্লেষণ করলেও বোঝা যায় যে এটি বিরোধী দলের নেতা কর্মী বা ভিন্ন মত অপোজিশনকে দমন পীড়ন করার জন্য বা তাদের কনভারসেশন ট্যাপ করার জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করা হবে, যেটি ইসরায়েল থেকে কিনেছে। সেটি এই রিপোর্টে উঠে এসেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন কিংবা পরবর্তীতে দেখবেন, তাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমানে হট টপিকস, বাংলাদেশ না, এটা সারা বিশ্বেরই বলা চলে যে একটা হট টপিকস, হট কেক। বিশেষ করে সারা বাংলাদেশের তথা বিশ্বের বর্তমানে একটি আলোচিত ঘটনা। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ তথা আন্তর্জাতিক গণমাধ্যমে এটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, বেশ আলোচনা হচ্ছে, বেশ লেখালেখি হচ্ছে। আপনারা সকলেই আশা করি ইতিমধ্যেই ডকুমেন্টারিটি দেখেছেন, যে ইংরেজি কাতার ভিত্তিক ইংরেজি দৈনিক গণমাধ্যম দৈনিক আল জাজিরার একটি প্রতিবেদন, যে ওয়াল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, যেটা অর্থাৎ বাংলায় যে ওরা প্রধানমন্ত্রীর লোক, এই শিরোনামে যে একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টটি আপনারা দেখেছেন। তো আমি আসলে এই বিষয়টি নিয়ে কেন আজকে প্রায় 3 দিন পরে কথা বললাম, এই প্রথমত হচ্ছে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইনি। অসংখ্য শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা শুভানুধ্যায়ীর অনুরোধ পেয়েছি যেন আমি এই বিষয়টি নিয়ে আমার নিজের একটা মূল্যায়ন তুলে ধরি। সে কারণেই আমি ভাবলাম যে আসলে একটু কিছু আমার অন্তত এই বিষয় নিয়ে বলা দরকার। তো প্রথম আপনারা ইতিমধ্যেই আশা করি যে সবাই অন্তত দেখেছেন যে আসলে আল জাজিরার সেই ইংরেজি প্রতিবেদনটি কি নিয়েছিল এবং সেটিতে আসলে কি তুলে ধরা হয়েছে। মোটা দাগে যদি আমরা বলি যে তাহলে হচ্ছে যে আল জাজিরার প্রতিবেদনটিতে মূলত হচ্ছে যে বাংলাদেশের আপনার বর্তমান যে সেনাপ্রধান তাকে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবং হচ্ছে সেনাপ্রধানের এক ভাই হ্যারিস আহমেদ ওরফে মোহাম্মদ হাসান, তাদেরকে নিয়ে একটু আলোচনা হয়েছে। কিন্তু এই রিপোর্টের মাধ্যমে যেই জিনিসটি আমাদের সামনে বা দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমরা একটা সামারিতে যেতে পারি বা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি আমি কম্পেয়ার করি, যে সেটা হচ্ছে যে এই আপনার রিপোর্টটিতে হচ্ছে যে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের প্রশ্রয়ে হচ্ছে কিভাবে বাংলাদেশে অপরাধীরা পার পেয়ে যায় কিংবা অপরাধীরা তাদের সাম্রাজ্য বিস্তার করে, কিংবা আপনার কিভাবে একটা দেশের আপনার বিশেষ করে গোয়েন্দা সংস্থা রাজনৈতিক প্রতিপক্ষকে নজরদারিতে রাখে, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। মোটা দাগে যে এখানে ক্ষমতার অপব্যবহার এবং বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা হচ্ছে এই অপরাধীদের অপরাধ করা এবং সেখান থেকে মাপ পাওয়া, এবং কিভাবে তাদের যেটা বলে যে আপনার বাংলা ভাষায় বললে যে তাদের হাতের ইশারায় কিভাবে এইসব কাজকর্ম ঘটে থাকে এবং কিভাবে তারা নিজেদেরকে এত শক্তিশালী ভেবে থাকেন বা কিভাবে তারা শক্তি সঞ্চয় করে থাকেন, এই বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে বা এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখন এখানে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে যে আসলে এখানে এই রিপোর্টের ফলে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। প্রথমত হচ্ছে যেহেতু এই রিপোর্টটি বাংলাদেশের
সেনাবাহিনীর বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে সেনাবাহিনীর কোনো সার্বিক বিষয় এখানে ওইভাবে তুলে ধরা হয়নি, কিন্তু আপনার বিশেষ করে যেহেতু সেনা প্রধানকে জড়িয়ে এই সংবাদটি করেছে, বা যেহেতু সেনা প্রধান হচ্ছে এই রিপোর্টের অন্যতম একটি সেন্টার, সুতরাং সেই সুবাদই হচ্ছে সেনাবাহিনীর নামটা চলে আসে। সেই ক্ষেত্রে এখানে যেভাবে সেনা প্রধানের কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে, যে তিনি একটি সন্ত্রাসী পরিবারের সদস্য, যে তার 4 ভাই ছিলেন, তারা সবাই কুখ্যাত সন্ত্রাসী, একজন গুলিতে মারা গেছেন এবং আর 3 জন বেঁচে আছেন, যেই 3 জনও হচ্ছে মোস্ট ওয়ান্টেড, যেটা বলে আসামি, খুনের হত্যা মামলার আসামি। তারা কেউ দেশে থাকতে পারছেন না, এখন দেশের বাইরে থাকছেন, কিন্তু সেনা প্রধানের প্রশ্রয়ে তারা কিভাবে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থ পাচার করছেন, বা অর্থ পাচার টাচার করে আপনার নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছেন, এবং সেনা প্রধান কিভাবে হচ্ছে আপনার মানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যাচ্ছেন, বা তার কাজে কারা সাপোর্ট দিচ্ছে, কেন সাপোর্ট দিচ্ছে, সেই সব বিষয়গুলো তুলে ধরেছে এই রিপোর্টে। তার ফলে যেটা হয়েছে যে এখানে সেনাবাহিনীর একটা ভাবমূর্তির বিষয় জড়িত হয়ে গেছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে সেনাবাহিনীর ভাবমূর্তি আসলে ক্ষুণ্ণ হয়েছে, যেহেতু একটা বাহিনীর প্রধানকেই যখন হচ্ছে এইভাবে চিত্রায়িত করা হয় বা তুলে ধরা হয়, সেখানে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আপনার ডিজিএফআই বলেন, তারপরে অন্য অন্য গোয়েন্দা সংস্থা বলেন, যারাই কাজ করে তাদের যে দুর্বল দিকগুলো এই রিপোর্টে তুলে ধরেছে, অর্থাৎ তারা আপনার একটি আপনার যেটা বলে আপনার নজরদারি ডিভাইস কিনেছে, মোবাইল নজরদারি ডিভাইস। সাধারণত এটি সরকারি দলের নেতাকর্মীদের, আপনি বলতে পারেন যে তাদেরকে নজরদারির জন্য তো ব্যবহার করা হবে না, এটি নানান দিক থেকে আপনার বলা যায় বা বিশ্লেষণ করলেও বোঝা যায় যে এটি বিরোধী দলের নেতা কর্মী বা ভিন্ন মত অপোজিশনকে দমন পীড়ন করার জন্য বা তাদের কনভারসেশন ট্যাপ করার জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করা হবে, যেটি ইসরায়েল থেকে কিনেছে, সেটি এই রিপোর্টে উঠে এসেছে। সেক্ষেত্রে প্রথমত, যেহেতু ইসরায়েল ইহুদি রাষ্ট্র, যারা ফিলিস্তিনের উপরে দশকের পর দশক নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন চালিয়ে যাচ্ছে, সেই কারণে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এবং এটা আপনার বাংলাদেশের বাম, ডান, ইসলামিক দল বলেন, অন ইসলামিক দল বলেন, সব রাজনৈতিক দলের মধ্যে একটা নেগোসিয়েশন বা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে ইসরায়েলের মতো ইহুদিবাদী রাষ্ট্র, যারা আপনার ফিলিস্তিনির অধিকারকে হরণ করছে, দমন পীড়ন চালাচ্ছে, তাদের সাথে বাংলাদেশ সম্পর্ক স্থাপন করতে পারে না, যেটি আমাদের সংবিধান আছে, বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে বাংলাদেশ অবস্থান নিবে। তো সেই জায়গা থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক নেই। কিন্তু ওই আল জাজিরার রিপোর্টে দেখিয়েছে আপনার এটা হাঙ্গরিতে হচ্ছে আপনার এই কাজের চুক্তিটা হয়েছে, বা এইটার বিষয়ে আপনার দেন দরবার হয়েছে, এবং আপনার ওইখানের কন্ট্রাক্টর যে কাগজপত্র, সেখানেও আপনার হাঙ্গরি কান্ট্রি হিসেবে আপনার হাঙ্গরির কথা লেখা আছে, এবং সেটি যে কোনো ভুয়া ডকুমেন্ট নয়, সেটি আপনার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, এবং আমরা দেখেছি যে কেমন তারা দেখেছি বা কি উঠে এসেছে, যে সেখানে আপনার যে প্রতিরক্ষা পরিদপ্তর, যারা এই সমস্ত যন্ত্রপাতি বা প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করে থাকে, তাদের অথরিটির সাইন রয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যে নজরদারি অত্যন্ত দুর্বল, বা ধরেন তাদের কাজকর্ম যে আপনার খুব শক্তিশালী নয়, সেই বিষয়টি কিন্তু ফুটে উঠে এসেছে। কাজেই সেই ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কেও আপনার বিশ্বের অন্যান্য বাহিনী বা আইন শৃঙ্খলা বা অন্যান্য সংস্থার একটা নেগেটিভ ধারণা তৈরি হবে যে এদের সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল। আমি ব্যক্তিগতভাবে আমি ভ্যাকসিন ট্যাক্সিন আসলে অনেক বিষয় অনেকে বলছেন, আমি আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, দুঃখিত। পলিটেকনিকের ছাত্ররা অনেকে কমেন্টস করেছে, আমি স্পেসিফিকভাবে আল জাজিরার এই রিপোর্টটা নিয়ে কথা বলতে চাই, যেহেতু এটি বাংলাদেশের একটি বহুল আলোচিত রিপোর্ট, এবং বিভিন্ন জায়গা থেকে এটি নিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের একজন সংগঠক, একজন নেতা, রাজনীতিবিদ হিসেবে আমার কাছে অনেকে অনুরোধ করেছেন যে এটি নিয়ে কথা বলার জন্য। আবার অনেকে আমাকে আপনার যেটা বলা চলে যে আপনার সতর্কবাণী করেছেন যে এই সেন্সিটিভ ইস্যু নিয়ে যেন আমি কথা না বলি, কারণ তাহলে আমার বিপদ আরও বাড়তে পারে। তো যাই হোক, তারপর আমি
এই তথ্যটি আমি এই ডকুমেন্টারিটি প্রথমত 3বার দেখেছি। বাস্তব কথা হচ্ছে যে 2বার ইংরেজিতে দেখেছি, একবার বাংলায় দেখেছি, যেন এই ডকুমেন্টারিটি আমি পুরোপুরি সম্পূর্ণ জিনিসটা আমার নখদর্পণে থাকে। তৃতীয়ত হচ্ছে এই ডকুমেন্টারি নিয়ে যারা কমেন্টস করেছেন তাদের যারা অর্থাৎ আপনার যেমন ডয়েচে ভেলে একটা বিশ্লেষণ করেছে, বা গতকালকে পর্যন্ত বাংলাদেশের মিডিয়াগুলোতে টুকটাক যে যে মন্তব্য করেছেন সেগুলো আমি খুব পর্যবেক্ষণ করে আমি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকদিন ধরে লাইভে আসা হয় না, এবং আজকে এই জন্য এই সময়টাতে লাইভে আসা, তো এই জন্য অল্প সময়ের মধ্যে শেষ করবো আলোচনাটা, গুরুত্বপূর্ণ আলোচনাটা আমি মনে করি এই শেয়ারিংটা আপনাদের সাথে করা দরকার। তো এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সেজন্য তারা একটু শেয়ার করার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেবেন যে যেই জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, যে এখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে আপনার সাইজ করার জন্য কিংবা তাদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য এই প্রযুক্তি ব্যবহার করবে, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিংবা নৈতিকভাবে সমর্থন করি না। কিন্তু আমার দেশের গোয়েন্দা সংস্থা ডিফেন্সের লোক যদি রাষ্ট্রের প্রয়োজনে এই ধরনের কোনো ইকুইপমেন্টস যন্ত্রপাতি ব্যবহার করে, তাহলে আমি এটাকে নির্দ্বিধায় সমর্থন দেব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সেটা তো আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলো সেই আপনার নিরাপত্তাটা তো তারা নিশ্চিত করতে পারলো না, সেটি প্রকাশ হয়ে গেছে। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেভাবে কিছুদিন আগে আপনার আমেরিকার সিনেটে আপনার যেভাবে আপনার বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল যে র্যাব গুম খুনের সাথে জড়িত, কিংবা অস্ট্রেলিয়ার সিনেটে যেভাবে আপনার র্যাবকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের উপরে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল, এবং বিশেষ করে এই যে গত 2-3 দিন আগে 1 ফেব্রুয়ারি যে আল জাজিরার যে রিপোর্টটি প্রকাশিত হলো, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য একটা হুমকি হয়েছে। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী স্বাভাবিকভাবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম প্রতীক, সেই সেনাবাহিনীকে নেগেটিভভাবে বলেন বা সঠিকভাবে বলেন এই রিপোর্টে তুলে ধরা আছে। কারণ আমি যদি ধরি সরকারের ভাষ্যমতে যে আল জাজিরা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিপোর্ট করেছে, তাহলে এটা নেগেটিভ রিপোর্ট। আর যদি আমি ধরি যে আল জাজিরার রিপোর্টটি সত্যি, তাহলে কিন্তু এটি সঠিক রিপোর্ট। এখন এই রিপোর্টটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটি কে প্রমাণ করবে? আল জাজিরা নাকি বাংলাদেশ সরকার? অবশ্যই সেটি বাংলাদেশ সরকার। কিন্তু আমরা খুব হতাশার সাথে পর্যবেক্ষণ করেছি, খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ডকুমেন্টারি বা রিপোর্ট বা ইনভেস্টিগেশন তথ্য বলেন, এর সপক্ষে কোনো শক্তিশালী দলিল কিংবা তথ্য প্রমাণ হাজির করা হয়নি। যেসব আপনার কথা বলা হয়েছে কিংবা ডকুমেন্টারিতে কোনো ডকুমেন্টারি তথ্য প্রমাণ তো হাজির করে, যেগুলো বলা হয়েছে সেগুলো গতানুগতিক কথা এবং ভিত্তিহীন কথা। কারণ আমি যদি সরকারের ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি, সেখানকার বিবৃতিটা এরকমই ছিল আমাদের ফরেন সেক্রেটারির, যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অসৎ বানোয়াট রিপোর্ট, এটি দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রকারী চক্রের রিপোর্ট। কিংবা আমাদের আপনার স্বরাষ্ট্রমন্ত্রীও যেটা বলেছিল, এটি দেশদ্রোহী একটি ভিত্তিহীন রিপোর্ট। তারপরে যদি আসেন আমাদের যে সেনা সদর দপ্তর থেকে যে বিবৃতি পাঠানো হয়েছিল, সেখানেও বলা হয়েছে যে এটি দেশের বাইরে দীর্ঘদিন ধরে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে লিপ্ত থাকা বা ষড়যন্ত্রকারী চক্রের একটি আপনার ভিত্তিহীন রিপোর্ট, এ ধরনের একটি মন্তব্য করেছে। কিন্তু তারা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, কিংবা আইএসপিআর বলেন বা সেনা সদর দপ্তর বলেন, কেউ হচ্ছে সুনির্দিষ্ট তথ্যকে খণ্ডন করে বলেনি। যেমন এখানে আমরা যদি রিপোর্টটাকে এভাবে বিশ্লেষণ করি যে এই রিপোর্টে সেনা প্রধানের আলোচিত শীর্ষ 3 সন্ত্রাসী ভাইয়ের কার্যকলাপের একটু বর্ণনা দেওয়া হয়েছে, এবং সেখানে আপনার বলা হয়েছে যে হারিস আহমেদ, যিনি নাম চেঞ্জ করেছেন মোহাম্মদ হাসান নামে, তিনি হাঙ্গেরিতে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, প্যারিসে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, কিংবা তার আরেক ভাই আনিস আহমেদ, যিনি মালয়েশিয়ায় সম্পদ গড়ছেন, এবং আপনার তারপরে হচ্ছে জোসেফ, যিনি দেশের বাইরে আছেন, তারপরে সেনা প্রধান হচ্ছে মালয়েশিয়া তাদের সাথে দেখা করলো। এই ঘটনাগুলো মিথ্যে কিনা? আল জাজিরার তো ডকুমেন্ট, তাদের কাছে তো প্রতিবেদন ছিল, কোথায় তারা দেখা করছে সেগুলো তথ্য প্রমাণ, প্রতিষ্ঠানের নাম বলছে বে অফ বেঙ্গল, তারপর রেস্টুরেন্টের নাম বলেছে।
তো এই প্রতিষ্ঠানগুলো সরকার তো একটা তদন্ত করতে পারে যে হ্যারিস আহমেদ কিংবা সেনাপ্রধানের ভাইরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত কিনা, কিংবা মালয়েশিয়াতে এই বিলাসবহুল বাড়িতে আপনার সেনাপ্রধানের ভাই আনিস আহমেদ সেখানে এই সম্পত্তি করেছেন কিনা, এবং সর্বশেষ যে মোহাম্মদপুরের যে কাউন্সিলর আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদ সম্ভবত, তিনি তো মোহাম্মদপুরের কাউন্সিলর, এটা তো আমরা সবাই জানি। কাজে এগুলো তো অস্বীকার করা ওই নেই যে হ্যারিস বা ওরফে মোহাম্মদ হাসান কিংবা আপনার এই যে আনিস আহমেদ কিংবা শীর্ষ সন্ত্রাসী জোসেফ এরা সেনাপ্রধানের ভাই নয়। এগুলো তো মিথ্যা তথ্য নয়, এটা তো সেনাপ্রধানের ভাই। জোসেফ একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, ফাঁসির আসামি ছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছে। তিনি সেনাপ্রধান আজিজ আহমেদ সাহেব সেনাপ্রধান হওয়ার আগে জোসেফকে জেল থেকে মুক্ত দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায়। কারা কিভাবে রাষ্ট্রপতির কাছে এই বিশেষ ক্ষমার ব্যবস্থা করলো? এটি কি মিথ্যা তথ্য? নো, এটি কিন্তু মিথ্যা তথ্য নয়। কিংবা আপনার যে হ্যারিসের যে সেনাপ্রধানের ভাই যে হ্যারিস আহমেদ ওরফে মোহাম্মদ হাসান, তার যে আপনার যে জাল পাসপোর্ট তৈরি করা এবং জাল পাসপোর্ট তৈরি করার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয়, যে আপনার ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট, সেগুলো কারা তৈরিতে হ্যারিস আহমেদ ওরফে মোহাম্মদ হাসানকে সহযোগিতা করেছে? সেখানে ওই রিপোর্টেই আমরা হচ্ছে 3 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার নাম উঠে এসেছে। সেগুলোর তদন্ত করা যেতে পারে। হাসান আহমেদের বাংলাদেশে অর্থ সম্পত্তি রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোর পক্ষে ভেরিফাই করে একজন উচ্চপদস্থ আপনার সেনা কর্মকর্তা যিনি বিডিআরে ছিলেন, অর্থাৎ বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, সেখান থেকে তার পক্ষে প্রত্যয়ন করা হয়েছে। যে সময় বর্তমান আর্মি প্রধান জেনারেল আজিজ আহমেদ আপনার বিজিবির হেড ছিল। এগুলো তো মিথ্যা তথ্য নয়, এগুলো তদন্ত করার উচিত। তো তদন্ত না করে এই তথ্যগুলোকে ডিফেন্ড না করে কিভাবে সরকারের অন্যান্য এজেন্সিগুলো কিংবা সরকারি দলের নেতারা বলেন কিংবা যারাই বলছেন যেটি ভিত্তিহীন, সেটি তো বাস্তবতার নিরিখে মিলছে না। কিংবা ওই তথ্যে যেটা উঠে এসেছে যে আপনার শীর্ষ সন্ত্রাসী সেনাপ্রধানের ভাই জোসেফ, হ্যারিস, আনিস, তারা এবং টিপু যে ছিল, তারা যাকে মার্ডার করেছিল যে মোস্তফাকে, মোহাম্মদপুরের মোস্তফা, এবং সেই হত্যা মামলার আপনার জবানবন্দি দিয়েছিল মোস্তফা ম্যাজিস্ট্রেটের কাছে। তার সেই হত্যা মামলায় তো হচ্ছে জোসেফ ফাঁসির আসামি ছিল, অন্যরা যাবজ্জীবন ছিল। সেই মোস্তফার ভাই মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি যে ক্যাসিনো ট্যাসিনো নানান কাণ্ডের কথা বলে গ্রেপ্তার করা ছিল। তো এখানে সেটি নিয়ে একটি তদন্ত করা প্রয়োজন যে আসলে মিজানুর রহমান কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে। কিংবা সেলিম প্রধানের কথা যেটি হ্যারিস বলেছিল যে তার গুন্ডা পান্ডা লাগে না। অ্যাকর্ডিং টু হ্যারিস তিনি বলছেন যে পুলিশ র্যাবই তার গুন্ডা পান্ডা, যাকে তুলে নিয়ে আসার দরকার হয় তাকে তুলে নিয়ে আসছেন, যাকে খুন করার দরকার হয় তাকে খুন করাচ্ছেন, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে হয় তাকে দিয়ে ব্যবস্থা নেওয়াচ্ছেন। কাজেই সেক্ষেত্রে সেলিম প্রধানের ঘটনাটি কিন্তু অধিকতর তদন্তের প্রয়োজন ছিল। আমরা ওই রিপোর্টে দেখেছি যে সেনা প্রধানের 2টি কনভারসেশন উঠে এসেছিল, যে এরকম একটি কনভারসেশন যে সেনা প্রধান এরকম বলছেন যে আপনার যখন আওয়ামী লীগের দুর্দিনে সে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার প্রোটোকল দিয়েছে সেই জেনারেলের ভাইয়েরা, কিংবা আপনার তার ভাইয়েরদের অফিসে মিটিং করেছিল, এই কথোপকথন আমরা যদি ধরে নেই যে সেনা প্রধানের এটি কনভারসেশন ছিল, সেটি নিয়ে একটি তদন্ত করা উচিত ছিল। কিংবা এখানে আমার কাছে একটু খটকা লেগেছে যে বিশেষ করে রিপোর্টটির এই জায়গাটিতে যে সেনা প্রধান কার সাথে কথা বলেছিল সেটি কেন রিপোর্টে বলা হয়নি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ধরেন যেটি বলা হয়েছিল যে ইসরায়েল থেকে যে সরকার যে আপনার প্রযুক্তিটি কিনেছিল যে মোবাইল ট্র্যাক করার জন্য বা মোবাইল ট্রেস করার জন্য, সেখানে হয়তো দেখা যায় যে আপনার যে ধরেন কনভারসেশনটি ট্র্যাক করেছে বা কনভারসেশনটি পেয়েছে, কিন্তু ওই প্রান্তে কি ছিল সেটি আইডেন্টিফাই করা হয়নি বা করা সম্ভব হয়নি। যাই হোক, সেটি নিয়ে একটি তদন্তের দাবি রাখে। তারপরে হচ্ছে এখানে আপনার বিশেষ করে হ্যারিস আহমেদ, আনিস আহমেদ কিংবা জোসেফের মতো শীর্ষ সন্ত্রাসীদের ছবি, রাষ্ট্রপ্রধান আমাদের রাষ্ট্রপতির সাথে ছবি, পুলিশ প্রধানের সাথে ছবি, এই ছবিগুলো কেউ কেউ বলছেন এডিটেড হতে পারে বা কেউ কেউ বলছেন আপনার সত্য নয়। সেগুলো একটি তদন্ত করা উচিত ছিল এবং দেখিয়ে দেওয়া উচিত ছিল যে
এইটি ছবি সত্যি নয়। যদি সেই ছবিগুলো সত্যি নয়, আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে কিংবা আইসপেড থেকে বা যেখান থেকে বিবৃতি দেওয়া ছিল, যে অথরিটি, তারা বলতে পারতো যে এই ছবিগুলো সত্য নয়। তারা কিন্তু সে ধরনের তথ্য নির্ভর কোনো বক্তব্য উপস্থাপন করেনি। কিংবা আপনার সরকার যে বক্তব্যটি দিয়েছিল যে উগ্রবাদী জামাত ইসলামী সংশ্লিষ্ট একটি দুষ্ট চক্র এই রিপোর্টটি করিয়েছিল, এখানে জামাত কিভাবে সংশ্লিষ্ট হলো সেটির কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেওয়া হয়নি। কিংবা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও যেটি বলা হয়েছিল যে ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যার ঐতিহাসিক বিবরণ, এই রিপোর্টই উঠে আসেনি। এখন কেউ যদি আম গাছে উঠে বলে এটা একটা আঙ্গুর গাছ, এটা তো পাগলের প্রলাপ ছাড়া কিছু না। তো কাজেই সেই ক্ষেত্রে এখানে ডকুমেন্ট রেডি করেছে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, অর্থাৎ যে প্রধানমন্ত্রীর লোকেরা কিভাবে দুর্নীতি, অর্থবিত্ত পাচার করছে, বাইরে ক্ষমতার অপব্যবহার করছে, ল অ্যান্ড অর্ডারকে কিভাবে ভায়োলেট করছে, সেই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। এটি তো বাংলাদেশের ইমার্জিং হিস্ট্রি কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে কোনো ডকুমেন্টারি নয় যে সেখানে মুক্তিযুদ্ধের গণহত্যার কথা থাকবে। কাজে এই কথাগুলো বলে তো সরকার হচ্ছে অনেকটা মন্দিরেকে আমি কলা খাই না, অর্থাৎ তারা ভিকটিম হয়ে মানে হচ্ছে অপ্রাসঙ্গিক বা অপ্রলাপ বকছেন, সেটি বোঝা যাচ্ছে। কাজে সেক্ষেত্রে এই আপনার বিবৃতিটির যথেষ্ট ক্রেডিবিলিটি নাই, সেটা কিন্তু ফুটে ওঠে। কিংবা আমাদের ওবায়দুল কাদের সাহেবের যদি আমরা স্টেটমেন্ট পড়ি, তিনি কিন্তু বলেছেন যে দেখেন, আল জাজিরার মতো একটি স্বনামধন্য গণমাধ্যম তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, বাংলাদেশের মানুষ তাদের উপরে হতাশ। বাংলাদেশের মানুষ হতাশ নাকি আওয়ামী লীগের একটা অংশ হতাশ, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমি হতাশ নই এই রিপোর্টের উপরে, কারণ আমি মনে করি যে এই রিপোর্টে যেটা প্রকাশ করা হয়েছে সবটুকু সত্য না হলেও এই রিপোর্টের অধিকাংশ সত্য, অধিকাংশ অথেন্টিসিটির উপরে বেস করে এই রিপোর্ট তৈরি হয়েছে। কাজে সেক্ষেত্রে আপনি তো আমার মন্তব্যটা বলতে পারেন বাংলাদেশের মানুষ হতাশ, বলতে পারেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ, এবং আওয়ামী লীগের আমার বিশ্বাস সবাই না, কারণ সবাই এই দুর্বৃত্তদেরকে আপনার কখনোই প্রশ্রয় দেয় না। কাজে এই রিপোর্টে একটা সংঘবদ্ধ দুর্বৃত্তের সচ্চিত্র প্রতিবেদন উঠে এসেছে, কখনোই সেখানে সবাই হতাশ নয়। তবে তারপরে আবার এইটা একটা পজিটিভ সাইন বা পজিটিভ দিক যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আপনার আল জাজিরার মতো একটি স্বনামধন্য গণমাধ্যম, কাজেই এটা যে একটা স্বনামধন্য গণমাধ্যম সেটি কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন। এখন যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে যে আমার অনেক বক্তব্য বিবৃতিতে আমার ছাত্রলীগের বন্ধু, যুবলীগ বন্ধু, আওয়ামী লীগের বন্ধু, বিএনপির বন্ধু, অন্যান্য অনেক বন্ধু সমর্থক, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা অনেকে পছন্দ করেন না, আমাকে ঘায়েল করার জন্য নানা ধরনের যুক্তি দিয়ে থাকেন। আমি ফলস কিংবা আমার পড়াশোনা নাই, আমি খারাপ, এটি প্রমাণ করার জন্য তারা নানা ধরনের যুক্তি দিয়ে থাকে, কিন্তু সেগুলোর কিন্তু ন্যূনতম একটা ভিত্তি দরকার। সেই ক্ষেত্রে এই আল জাজিরা রিপোর্টের ভিত্তিতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তথ্যভিত্তিক একটা শক্তিশালী ডকুমেন্ট উপস্থাপন করা হয়নি। যেগুলো করা হয়েছে সেগুলো কোনো স্পষ্ট বার্তা দেয় না। কাজে সেই ক্ষেত্রে আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে যে এই রিপোর্ট আল জাজিরায় যেভাবে সরকারের আপনার ভিতরে ক্ষমতার অপব্যবহার এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে অপরাধীদের কিংবা দুর্বৃত্তদের যোগ সাজেছে এবং সরকারকে ব্যবহার করে দুর্বৃত্তরা বাইরে টাকা পাচার করছে, আইন কানুনকে বদলে দিচ্ছে, এটার একটা মেসেজ কিন্তু এখানে এই রিপোর্টে উঠে এসেছে। কিংবা বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী খুব দুর্বল ঠঙ্কুভাবে কাজ করে, এটি কিন্তু উঠে এসেছে। সেটির একটা লং টার্ম নেগেটিভ ইফেক্ট বাংলাদেশের উপরে পড়বে এবং স্বাভাবিকভাবেই হচ্ছে যেটা আপনারা সেটা বলতে পারেন যে 90-এর বা 80-র দশকে স্বৈর শাসকদের প্রতি যেভাবে বিশ্বের বিভিন্ন জায়গাতে বাংলাদেশের প্রতি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, বাংলাদেশে কিন্তু অলরেডি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে যে বর্তমানের যে যারা ক্ষমতায় আছে তারা গায়ের জোরে স্টেট মেশিনারি বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে, কোনো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় নেই। একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে। তার মধ্যে হচ্ছে এই ফ্যাসিবাদী শাসকেরা, এই স্বৈরাচার শাসকেরা এবং তার দোসররা কিভাবে বাংলাদেশকে জিম্মি করছে, কিভাবে তারা একটা আন্তর্জাতিক মাফিয়া চক্রকে আপনার চক্রের হাতে জিম্মি হয়ে বাংলাদেশের মানুষ কি অসহায় আপনার ভাবে জীবনযাপন করছে,
কিংবা বাংলাদেশ কিভাবে একটা হুমকির মুখে পড়ছে সেটি কিন্তু ফুটে উঠে এসেছে। কাজী এই রিপোর্টের পক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি শক্তিশালীভাবে প্রতিক্রিয়া না দেখানো যায়, শক্তিশালীভাবে তথ্য প্রমাণ উপস্থাপন না করা যায়, তাহলে কিন্তু এটি বাংলাদেশের জন্য একটা আমি বলবো যে একটা অন্ধকার ভবিষ্যৎ ডেকে নিয়ে আসবে। এবং এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, আজকে একটা গণতান্ত্রিক নির্বাচন হলে আমি চ্যালেঞ্জ করে বলছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। কিংবা একটা জনগণের গণ অভ্যুত্থান হলে, যেটা মিয়ানমার আছে সেনা অভ্যুত্থান, আমরা এখানে সেনা অভ্যুত্থান চাই না, আমরা জনগণের একটা গণ অভ্যুত্থান চাই। যদি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবিতে, ভোটের দাবিতে, এই দুঃশাসনের অবসানের দাবিতে, ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে যদি একটা গণ অভ্যুত্থানে নেমে আসে, তখন কিন্তু এই আওয়ামী লীগও একদিনও ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি বলেন, তারা কিন্তু এই রাষ্ট্র যতদিন থাকবে ততদিন এই রাষ্ট্রের জনগণের সার্ভিস দিয়ে যাবে, এই রাষ্ট্রের জনগণের সেবা করবে, এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আন্তর্জাতিক মঞ্চে। সেখানে যেভাবে বিজিবিকে কালার করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে নেগেটিভভাবে তুলে ধরা হয়েছে, যেভাবে পুলিশকে, র্যাবকে নেগেটিভভাবে তুলে ধরা হয়েছে, এটার পক্ষে যদি সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করা না যায়, তাহলে কিন্তু আমাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটা চরম ব্যাড মেসেজ ছড়িয়ে পড়বে আমাদের, এবং এটার জন্য বাংলাদেশকে খেসারত দিতে হবে। তাই আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা যেভাবে বীরত্বের সাথে বলেছেন, গায়ের জোরে, কারণ তথ্য ছাড়া গায়ের জোরে বলেছেন, মুখ আছে, মুখ দিয়ে কথা বলেছেন, কিন্তু কোনো ডকুমেন্টস নেই, তথ্য প্রমাণ নাই, যেটি একটি ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামায়াত বিএনপি সংশ্লিষ্ট কিংবা লন্ডনের দুষ্ট চক্র, তার সপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করুন। প্রয়োজনে আপনারা যেটি বলছেন আন্তর্জাতিক আদালতে ব্যবস্থা নেবেন, সেটি আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করেন, এবং আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেভাবে সমুদ্র সীমা জয় করেছেন, বুকের পাঠা থাকলে, সৎ সাহস থাকলে, নিজেদেরকে সেই সুফি সাধক মনে করলে মামলা করে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে আপনারা বাংলাদেশের মানুষের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করেন। আপনারা দেখেছেন যে এই আল জাজিরা রিপোর্ট নিয়ে ওইভাবে বাংলাদেশের এই যে প্রতিষ্ঠিত কিংবা আলোচিত সমালোচিত গণমাধ্যমগুলো কিন্তু ওইভাবে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেনি। সর্বপ্রথম এই ঘটনার যে সাময়িক একটু বিশ্লেষণ করেছে, সেটি জার্মান ভিত্তিক যে বাংলা যে নিউজ পোর্টাল ডয়েচে ভেলের দুজন আলোচক একটি ফেসবুক লাইভে আধা ঘন্টা আলোচনা করেছেন। প্রথম 2 দিন সম্ভবত কোনো মিডিয়া এটা নিয়ে মুখ খুলেনি, একটা নিউজ করেনি। ডেইলি স্টার কিংবা অন্যান্য আপনার নিউজ কিংবা প্রথম আলোর মতো প্রথম সারির পত্রিকাগুলো আমরা যেটা দেখলাম, তারপরে বিশেষ করে বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা, একটি পত্রিকা একটা সম্পাদকীয়তে লিখেছে আমরা কি নিয়ে প্রতিবাদ করছি সেটি আমরা ছাপাতে পারছি না বা আমরা ছাপাইনি, কিন্তু সরকার সেটির প্রতিবাদ করেছে, আমরা সেটির প্রতিবাদ ছাপিয়েছি, আমরা সেটি নিয়ে প্রতিবাদ করেছি। এখন এখানে অনেকে বলছেন যে সরকার কি গণমাধ্যমকে কিংবা সাংবাদিকদেরকে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আপনার নিউজ করতে নিষেধ করেছেন, না এটা নিয়ে টকশো আয়োজন করতে নিষেধ করেছেন। কথায় আছে সব কিছু মুখে বলা লাগে না, মানুষের চোখ দেখলে, মুখ দেখলে, ভাষা অনেক কিছু বোঝা যায়। বাংলাদেশের গণমাধ্যম দীর্ঘদিন ধরেই এই তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইন এবং গোয়েন্দা সংস্থার চাপে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তারা চাইলেও সব নিউজ প্রকাশ করতে পারে না। সিম্পলি আপনার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা দেখেছেন ডিবিসি এবং আরেকটা কি যেন আপনার চ্যানেলের টকশো থেকে মাঝপথে তাকে আর কানেক্টেড করা হয়নি। তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। প্রথম আলো সেটি নিয়ে নিউজ করেছিল যে টকশো থেকে বের হয়ে কাদের মির্জার ক্ষোভ, এবং তিনি বলেছিলেন যে টেলিভিশনগুলো আজকে কারা চালায়, কারা মালিক, এগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। সেই নিউজটা পর্যন্ত প্রথম আলোর মতো পত্রিকা, যারা এই সময়ে মোটামুটি জনগণের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেন, তারাও তাদের আপনার ফেসবুক থেকে আমি দেখেছি রিমুভ করে দিয়েছে। কিংবা আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন
আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের পক্ষে কথা বলেছি, আমাদের নিউজগুলো যেভাবে গণমাধ্যমগুলোতে গুরুত্ব দিত বা গণমাধ্যমগুলো ছাপাতো, এখন দেখেন অনেক প্রতিবাদ করি, অনেক কথা বলি, মিডিয়াগুলো ওইভাবে প্রচার করে না, কিংবা মিডিয়া আসে না, বা মিডিয়াকে আসতে দেওয়া হয় না। আমরা ব্যক্তিগতভাবে জানি এখানে সাংবাদিকদের ওইভাবে আসলে ওই অর্থে কোনো দায় নাই, কারণ একটা টেলিভিশন চ্যানেলে 400 কোটি টাকা 500 কোটি টাকা ইনভেস্ট থাকে, সেই চ্যানেলটাকে যদি চ্যানেল ওয়ানের মতো বন্ধ করে দেওয়া হয়, তাই তো মালিক পথে বসবে। সেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কতগুলো পরিবার, তারা কি করবে? কিংবা একটা পত্রিকা ধরেন, বাংলাদেশের জনপ্রিয় এই মুহূর্তে পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, আপনার যুগান্তর, নিউজ, মানব জমিন, এই সমস্ত পত্রিকাগুলো, তো একটা পত্রিকা যদি বন্ধ করে দেয় আমার দেশের মতো, আমরা তো প্রতিবাদ করে সেই পত্রিকা চালু করতে পারবো না, কারণ সেই মূলত্ব আমাদের নাই। কারণ এই পত্রিকাওয়ালারা তো দেখেছে আমার দেশের মতো বহুল প্রচারিত পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে সেক্ষেত্রে চ্যানেলওয়ালারা, চ্যানেলের মালিকরা স্বাভাবিকভাবে একটু ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত আছে। এবং এই যে আপনার কিছুদিন আগে আমরা দেখলাম যে হবিগঞ্জে এক সাংবাদিককে গাছে বেঁধে পিটানো হলো। পিটিয়েছে কারা? আওয়ামী লীগের নেতারা। কেন পিটিয়েছে? নদী ভরাট এবং বালু উত্তোলন নিয়ে নিউজ করতে যাওয়ায়। সেই ক্ষেত্রে এরকম সাংবাদিকরা কতটুকু নিউজ করবে? তো তারপরে আমরা গণমাধ্যমের প্রতি বিরূপ মন্তব্য করব না, কিন্তু আমাদের একটু দায় নেব যে আমরা গণমাধ্যমকে মুক্ত সাংবাদিকতা বা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ আমরা নিশ্চিত করতে পারিনি। কাজে তারপরেও গণমাধ্যমগুলোকে বলবো, আপনারা যতটুকু পারছেন চেষ্টা করে যান। আগের দিন এখন আর নাই যে আমার দেশ পত্রিকা কিংবা ইসলামিক টিভির মতো বন্ধ করে দেবে আর আপনাদের কে সরকার চাইলেই সেটা পারবে। এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছে, প্রতিবাদ মুখর। কাজী কোনো গণমাধ্যম যারা জনগণের পক্ষে সংবাদ পরিবেশন করে, জনগণের কথা তুলে ধরে, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়, আমরা সেই গণমাধ্যমের পক্ষে থাকব। কোনো সাংবাদিককে যদি অন্যায়ভাবে হয়রানি করা হয়, নির্যাতন নিপীড়ন করা হয়, দমন পীড়ন করা হয়, আমরা তার পক্ষে থাকব। আগামীকালকে শাহবাগে আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোর এবং মোস্তাকের 9 মাস কারাবরণ পূর্তি উপলক্ষে কিছু ছাত্র, শিক্ষক এবং আমজনতার পক্ষ থেকে একটা প্রতিবাদের আয়োজন করা হয়েছে। আমি বেঁচে থাকলে যাব, সুস্থ থাকলে যাব। এই কিশোর মোস্তাককে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তাদের সাথে একই মামলা জেল খেটেছে রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল হক ভূঁইয়া, তার মুক্তির জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি। সেই সময় মুদির দোকানদার পলাশ সহ অন্যদের মুক্তির জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি। সাংবাদিক কাজলের মুক্তি নিয়ে আমরা কথা বলেছি, কাজল মুক্তি পেয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকের পাশে আমরা দাঁড়াবো। এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই বর্তমান জুলুমবাজ সরকার, এই স্বৈরাচার সরকার, এই ফ্যাসিবাদ সরকার, আপনার যারা জনগণের বিপক্ষে গিয়ে একটা মাফিয়া তন্ত্র কায়েম করার মাধ্যমে এই দেশে একটা গুন্ডাতন্ত্র কায়েম করেছে গণতন্ত্রের পরিবর্তে, এবং জনগণকে জিম্মি করে আজকে রাষ্ট্র ক্ষমতা আছে, এরা বেশি দিন ক্ষমতায় টিকবে না। এদের পতন ঘনিয়ে আসছে, কিন্তু আপনি আমি যতদিন না সংগঠিত হব ততদিন এদের পতন হবে না। আমরা যেদিন সংগঠিত হব সেদিন এদের পতন হবে। সংগঠিত আমরা কার নেতৃত্বে হব, কোন প্রক্রিয়ায় হব, ইটস ডাজন্ট ম্যাটার। হ্যামিলনের বাসিওয়ালার মতো যদি দেখেন গণতান্ত্রিক আন্দোলনের ডাক হয়েছে, মা, বোন, ভাই যারাই আছেন, স্কুল কলেজের শিক্ষার্থী যে যেখানে পারেন অংশগ্রহণ করবেন। এবং আমরা দৃঢ় বিশ্বাস করি এই অত্যাচারী জালিমদের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেই ডাক আসবে। সেই ডাক যেই দেব, আপনারা সেই ডাকে সাড়া দেবেন। এবং আমরা সকলকে আশ্বস্ত করতে চাই যে এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি সহযোদ্ধার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। নোয়াখালী থেকে কিংবা দিনাজপুর থেকে কিংবা রংপুর থেকে একজন মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, এই জালিমদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, কথা বলতে গিয়ে যদি নির্যাতন নিপীড়নের শিকার হয়, আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। কারণ আমরা যদি পাশে দাঁড়াই, সেও যেমন শক্তিশালী হবে, সে যেমন উৎসাহিত হবে, সাহস পাবে, তেমনি অন্যরা দেখেও সেটাতে অনুপ্রাণিত হবে। সেই ক্ষেত্রে লোকালভাবে এই জালিমদের দোসররা অনেককে হুমকি দিচ্ছে, আমি তাদেরকে বলবো এই হুমকি ধামকি উপেক্ষা করে আমরা এ পর্যন্ত এগিয়ে এসেছি বিধায় আজকে আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি। বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি, বাংলাদেশের মানুষের আস্থা, ভরসা, সহযোগিতা নিয়ে
রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম গঠনের দিকে যাচ্ছি। ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন গঠন করেছি, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ গঠন করেছি, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে একটা প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিভিন্ন প্রফেশনালদেরকে নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ গঠন করেছি। এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ রাজনীতিতে নতুন চমক নিয়ে হাজির হবে বাংলাদেশের এই সময়ের তরুণরা। তারুণ্যের নতুন ধারা রাজনীতিতে আপনারা চমক দেখতে পাবেন, এবং তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ বা গণপার্টি কিছুদিনের মধ্যেই সেটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে বলছি, আপনারা ভয় পাবেন না। নির্যাতন, নিপীড়ন, জুলুমের মধ্যে দিয়ে টিকে আছি বিদায়ী কিন্তু আজকের এই জায়গাটিতে আমরা এসেছি। কাজে যারা আজকে অন্যায়ের প্রতিবাদ করছেন, এই জালিমদের বিরুদ্ধে কথা বলছেন, একটু নির্যাতন, নিপীড়ন কিংবা দমন পীড়ন আসতে পারে, আমাদেরকে সহ্য করতে হবে। কোনো ত্যাগ ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। সেটি 1952 সালের মহান সেই আপনার ভাষা আন্দোলনের কথা বলেন, এই ভাষার মাস, কিংবা 71 মুক্তিযুদ্ধের কথা বলেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেই কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, বিশেষ করে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কাজে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত। আমরা আপনাদেরকে আহ্বান জানাই সেই সংগ্রামে সামিল হওয়ার জন্য, এবং এই লাইভটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং লাইভটি শেয়ার করার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই ব্যাখ্যা বিশ্লেষণী অবস্থানটা আমাদেরকে তুলে ধরবেন, এই আমাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। সর্বোপরি আরেকটি কথা বলে শেষ করবো। আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনার যশোরের শাহিন চাকলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সম্ভবত সাধারণ সম্পাদক এবং বিনা ভোটের একজন এমপি, তিনি অন্যকে ফাঁসাতে ওসিকে পরামর্শ দিয়েছেন থানায় বোম মারার জন্য। এর আগে আপনারা দেখেছেন যে বিশেষ করে যে জ্বালাও পোড়াও আন্দোলন, যেটি সরকারি দল বলছিল বিরোধীদের উপরে, বিরোধীরা বলছে সরকারের উপরে, আমরা কিন্তু দেখেছি সরকারি দলের একজন এমপি সাংসদ পঙ্কজ দেবনাথ, তার বাস বিহঙ্গ পরিবহন, সেই বাসে আগুন দিয়ে তিনি প্রধানমন্ত্রীর সিম্পাতি নেওয়ার চেষ্টা করেছেন। সেটি বলেছিলেন ওই আওয়ামী লীগেরই আরেকজন নেতা, বরিশাল জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান সহ মাইদুল ইসলামরা যেন কি। কাজী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, কিংবা এই যে ঢাকার সহ সারা দেশে এই যে আলোচিত সমালোচিত ব্যক্তিবর্গ যারা নানা ধরনের অপরাধ করে অপরাধ সম্রাটে পরিণত করা হয়েছেন। আমরা কিছুদিন আগে দেখেছি নোয়াখালীর আপনার একরাম চৌধুরীর কথা, একরাম চৌধুরীকে নিয়ে মন্তব্য করেছেন আপনার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের, নিজে ফেনীর জয়নাল হাজারীকে নিয়ে মন্তব্য করেছেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে ওই ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ সরকার ক্ষমতায় টিকে আছে এই মাফিয়াদের মাধ্যমে, এই দুর্বৃত্তদের মাধ্যমে। কাজে আজকের বাংলাদেশকে যদি নতুন করে বিনির্মাণ করতে হয়, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। কাজেই সবার প্রতি অনুরোধ হচ্ছে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, এবং যারা প্রতিবাদ করছে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং সর্বোপরি আশা করি যে বাংলাদেশের এই সচেতন প্রজন্ম, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে ভ্যাট বিরোধী আন্দোলন যে প্রজন্ম করেছিল, এই ভোটারবিহীন সরকারের সিদ্ধান্তকে না বলেছিল, নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, কোটা সংস্কার আন্দোলন করেছিল, এই প্রজন্মের মাধ্যমেই এই স্বৈরাচারদের শৃঙ্খল থেকে বাংলাদেশ মুক্ত হবে, এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেবে বাংলার ছাত্র, যুবক, সচেতন তরুণরাই। সেই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে, এবং এই আল জাজিরায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সরকারকে আবারও বলবো, এই প্রতিবেদনটি যদি মিথ্যা হয়, এই প্রতিবেদনটি যদি ভিত্তিহীন হয়, এই প্রতিবেদনটি যদি দেশ বিরোধীর কাজ হয়ে থাকে, তারা কোথায় কোথায় কি ধরনের ফেব্রিকেটেড করেছে, ভুল তথ্য দিয়েছে, টু দ্য পয়েন্টে সেগুলোর ব্যাখ্যা করবেন। কারণ এর সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তথা বাংলাদেশের সেনাবাহিনীর সম্মান জড়িত। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই সেনাবাহিনীকে এই নিচু এই জায়গায় নিয়ে এসেছে, এটা আমরা মানতে পারি না, এটা সেনাবাহিনীর মানা উচিত নয়। ভোটারবিহীন একটা সরকারকে ক্ষমতায় রাখার জন্য, একজন সন্ত্রাসী পরিবারের সদস্যকে প্রোটেকশন করার জন্য সেনাবাহিনী বিতর্কিত হতে পারে না। কাজে আজকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে এই প্রশ্নটা করতে হবে যে আপনারা এই বিতর্কিত জেনারেলের পাশে থাকবেন নাকি আপনারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনাদের পদক্ষেপ নেবেন। তার একটা শীর্ষ সন্ত্রাসী পরিবারের সদস্য কিভাবে সেনা প্রধান হয়?
তার ভাইরা যে শীর্ষ সন্ত্রাসী মাফিয়া, এটা তো আর কোনো লুকোচুরির বিষয় না, দিনের আলোর মতো স্পষ্ট। এবং কিভাবে এই মাফিয়ারা বাংলাদেশ থেকে ভুয়া কাগজপত্র বানায়, ভুয়া নাগরিকত্ব নেয়, বাইরের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, এবং কিভাবে সরকার তাদেরকে সহযোগিতা করে। কাজে এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। আজকে যারা রাজনৈতিক দলগুলো যারা মুখে কুলু পেটে দায় সারা একটা বিবৃতি দিচ্ছেন, এগুলো মানুষ বুঝতেছে। যে ধরনের বিবৃতি দিচ্ছেন যে সাপও যাতে না মরে, লাঠিও যাতে না ভাঙে, অর্থাৎ অনেকে চিন্তা করছেন এটি একটি সেন্সিটিভ ইস্যু। সেনাবাহিনীর বিরুদ্ধে গেলে সেনাবাহিনী তারা সেনাবাহিনীর বিরাগভাজন হতে পারে, পুলিশের বিরুদ্ধে গেলে তারা পুলিশের বিরাগভাজন হতে পারে, বিজেপির বিরুদ্ধে গেলে বিজেপি তাদের বিরাগভাজন হতে পারে। আরে ভাই, এটি তো স্পষ্ট। এখানে সেনাবাহিনীর কোনো অপকর্মের কথা তুলে ধরা হয়নি, এখানে পুলিশের কোনো অপকর্মের কথা তুলে ধরা হয়নি, এখানে বিজেপির কোনো অপকর্মের কথা তুলে ধরা হয়নি। এখানে বিজেপির দায়িত্বে থাকা অবস্থায় এক ব্যক্তি অপকর্ম করেছেন এবং তাকে সহযোগিতা করেছে 2-3 জন ব্যক্তি, তাদের কুকর্ম তুলে ধরা হয়েছে। সেনাবাহিনীর দায়িত্বে থেকে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করেছেন, এখানে সেটি তুলে ধরা হয়েছে। এখানে কোনো স্পেসিফিক বাহিনীকে তুলে ধরা হয়নি। কাজেই সেই ক্ষেত্রে আমাকেও আমার অনেক শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সবিনয় অনুরোধ করেছেন, সতর্ক করেছেন যেন সেনাবাহিনীর কিংবা বিজেপি কিংবা রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই সমস্ত সেন্সিটিভ ইস্যুতে যেন আমি প্রতিবাদ না করি, কারণ এতে আমার হিতে বিপরীত হতে পারে। আমারকে নানাভাবে হত্যা চেষ্টাও করা হতে পারে, কারণ এটি বাংলাদেশের কোনো সাধারণ বিষয় নয়। এগুলো যদি পশ্চিমা বিশ্বে হতো, এতক্ষণ পদত্যাগের হিড়িক পড়ে যেত সরকারের যারা জড়িত ছিল তাদের, এবং রাজপথে জনগণের দুর্দান্ত আন্দোলন শুরু হয়ে যেত, তখন জনগণ রাজপথে বিক্ষোভে ফেটে পড়তো। কিন্তু এটা বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষ তো দেখেছে এর আগে 54 জন সেনাবাহিনীর অফিসারকে কিভাবে আপনার সেই বিডিআর বিদ্রোহের সময় হত্যা করা হয়েছে, কিভাবে আলেম ওলামাদের আপনার শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, নির্মম নির্বিচারে টর্চার করা হয়েছে, কিভাবে 2014 সালে বিরোধী দলের নেতা কর্মীদেরকে দমন পীড়নের নামে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এখনো গুম করছে, খুন করছে। এগুলো দেখে দেখে মানুষ অনেকটা আসলে পাথর হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে। এ কারণে অনেকে বলছেন যে ভাই, যেমন মানে সরকার সমর্থক একজন সিনিয়র সাংবাদিক একটা প্রতিক্রিয়া দেখেছেন যে এখানে কি নতুন তথ্য দেওয়া হয়েছে। খুব বেশি নতুন তথ্য দেওয়া হয়নি, কারণ এটা তো ট্রু। গুম, খুন, ক্ষমতার অপব্যবহার, মাফিয়াদের কুকর্ম, অপকর্ম, এগুলো তো অহরহ দেশে চলছে, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে আমরা জানছি, অনেক ক্ষেত্রে আমরা জানছি না। কাজে সেই ক্ষেত্রে আমরা বলবো, যেখানে আন্তর্জাতিক একটি গণমাধ্যম যে রিপোর্টটি করেছে এবং এই রিপোর্টটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে যে এরা বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্বে থাকে, এরা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা এরা বাংলাদেশের সেনাপ্রধান, এবং এইভাবে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীরা এইভাবে ক্ষমতার অপব্যবহার করে, এইভাবে সন্ত্রাসীদের হাতে একটা দেশকে তুলে দেয়। সেই বিষয়টি নিয়ে কিন্তু মানুষ বিশ্লেষণ করবে, মানুষ বাংলাদেশের প্রতি বিরূপ মন্তব্য করবে, বাংলাদেশকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখবে। কাজে সেই জায়গা থেকে আমি বলবো, আজকে আমার মতো ছাত্রনেতা, যুবকরা যারা দেশপ্রেমিক মানুষ, আমরা বসে থাকতে পারি না। অনেকেই বলেছেন যে, বিশেষ করে ভাই আমাকে বলেছেন, তুমি একজন উদীয়মান ছাত্রনেতা, খুব সতর্কতার সাথে চলাফেরা করো, কথা বলো। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকেই গুম হয়ে গেছেন, অনেকেই জেলের ঘানি টানছেন, খালেদা জিয়ার মতো একটা বৃহৎ দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী জেল খাটছেন। তোমার মতো ছাত্রনেতার পরিণতি কি হবে? কিন্তু আমি বলবো, তাই বলে এইভাবে গণ্ড মূর্খের মতো, এইভাবে আত্মমর্যাদাহীন মানুষের মতো নিজেদের মর্যাদাকে বিসর্জন দিয়ে এইভাবে দেশের সর্বনাশ দুচোখে আমরা দেখতে পারি না। সেই জায়গা থেকেই প্রতিবাদ করছি। অনেকে বলেছেন যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মতো 2 জন দেশপ্রেমিক, বিচক্ষণ, দূরদর্শী, প্রভাবশালী নেতাকে হত্যা করেছে এই দুষ্ট চক্র, এই দুর্বৃত্তরা। কাজেই এই যে আজকে এই সমস্ত বিষয়ে কথা বলতে গিয়ে তুমি দুর্বৃত্তদের রোষানলে পড়ে তুমি নিজের ভবিষ্যতে একটা বিপদ যে কেন না। কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে বলবো, আমি কি হব বা কি হব না
সেটি নিয়ে আমি কখনোই কথা বলি না, রাজনীতি করি না। আমি রাজনীতি করি, আমি কথা বলি দেশের জন্য, দেশের মানুষের জন্য। বারবার বলেছি আমি একটা নতুন ধারার রাজনৈতিক দল গঠনের জন্য আগাচ্ছি, একটা প্রক্রিয়া ইমপ্লিমেন্ট করছি। কিন্তু আমি যদি মনে করি যে আমার চেয়ে আরও দেশপ্রেমিক কেউ ভালো কিছু কাজ করছে, প্রয়োজনে তার নেতৃত্ব, লিডারশিপ মেনেও তার সাথে আমার রাজনীতি করতে কোনো দ্বিধাবোধ নাই, প্রয়োজনে তার কর্মী হয়ে রাজনীতি করব। কিন্তু সেই ধরনের দেশপ্রেমিক একটা শক্তি, সেই ধরনের দেশপ্রেমিক নেতা, সেই ধরনের দেশপ্রেমিক আমরা সংগঠক চাই। আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছে গিয়েছি, অনেকের সাথে মিশেছি যে ভাই এইভাবে একটা দেশ চলতে পারে না, দেশে যা হচ্ছে। কিন্তু আমি দেখেছি যে অনেকে আসলে মুখে বড় বড় কথা বললেও তাদের মনটা খুবই সংকীর্ণ। যেমন দেখেছেন না সেই আপনার প্ল্যান বির প্রবক্তা মাহিবি চৌধুরী কিংবা তার আপনার ঘনিষ্ঠজনরা কি ডাহা প্রচার করেছে, বক্তব্য ছেড়েছে, শেষ পর্যন্ত কি দেখলাম, সিম্পলি এমপি হওয়ার লোভে নৌকায় উঠেছে। তো ওরকম লোভ মোহ আমাদেরকে অনেক দেখানো হয়েছিল। আমাদের যদি সেই ব্যক্তি সুবিধা পাওয়ার ইচ্ছা থাকতো তাহলে ওরকম তাদের মতো ফাপড় টাপড় দিয়ে নৌকায় উঠতাম। আমরা তো জানি যে কথাগুলো বলছি এর জন্য যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যেতে পারে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এক আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তার উপরে বিশ্বাস করি যে তিনি যদি চান যে কোনো মানুষের ক্ষতি করবেন, সমগ্র পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন না। আর যদি তিনি না চান যে তার গায়ে বিন্দু মাত্র ক্ষতি হবে না, পৃথিবীর সমগ্র অস্ত্র গোলাপ বারুদ মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিচ্ছু করতে পারবে না। সুতরাং আমরা কনফিডেন্টের জায়গা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কে জেনারেল, কে পুলিশ প্রধান, কে ডিএমপি প্রধান, এগুলো আমার দেখার টাইম নেই বা আমরা দেখব না। কে সরকার প্রধান, কে রাষ্ট্রপ্রধান, সেগুলো আমরা দেখব না। আমরা দেখব এখানে হচ্ছেটা কি, দেশের কি হচ্ছে। সেই জায়গা থেকেই একজন সচেতন নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক টকবগে তরুণ ছাত্রনেতা হিসেবে যেমন নিজের জীবনকে বিপন্ন করে রাজপথে বলিষ্ঠ কণ্ঠে স্লোগান তুলি, প্রতিবাদ করি, মানুষকে সংগঠিত করতে কাজ করি, ঠিক একইভাবে এই প্রতিবেদন নিয়েও বলিষ্ঠভাবে কথা বলেছি। তাতে যদি আমি যদি কোনো টার্গেটেড হই, আমার বিন্দুমাত্র রিগ্রেট নাই, আমার বিন্দুমাত্র আক্ষেপ নাই। কারণ এইভাবে উটপাখির মতো বিপদ দেখলে মাথা বালুর মধ্যে গুজে দেওয়া কিংবা সুবিধাবাদীদের মতো আচরণ করে বেঁচে থাকার কোনো মানে হয় না। বাংলাদেশটা কোথায় যাচ্ছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, যেই বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা বৈষম্যহীন শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা, সেই বাংলাদেশ আজকে কোন শকুনের নজর পড়েছে বাংলাদেশের পতাকার দিকে? কারা আজকে বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করছে? কারা আজকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ করে কারা আজকে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য অঘোষিত একনায়কতন্ত্র দেশে কায়েম করেছে? সেটা আপনারা কম বেশি সবাই জানেন। কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সংগঠিত হতে হবে। এইভাবে চলতে দেয়া যায় না। সেই জায়গা থেকে কখনো হামলার শিকার হচ্ছি, কখনো মামলার শিকার হচ্ছি, কিন্তু থেমে যায়নি, কথা বলছি এবং ইনশাল্লাহ বলে যাব। তাই সেই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী বলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, আজকে এই প্রতিবেদনে আপনাদের যে ভাবমূর্তি সংকটে পড়তে যাচ্ছে, কেন, কাদের জন্য আপনাদের ভাবমূর্তি সংকটে পড়তে যাচ্ছে সেটি আপনারা ভাববেন। পুলিশের প্রতি আমার অনুরোধ থাকবে যে কার জন্য, কাদের জন্য আপনাদের ভাবমূর্তি আজকে সংকটে পরিণত হতে যাচ্ছে, দয়া করে এটি ভাববেন। একজন স্বীকৃত সন্ত্রাসীর সাথে পুলিশ প্রধানের ছবি কিভাবে এলো? র্যাবের প্রতি আমার প্রশ্ন, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে রাষ্ট্রের একটা বাহিনী গুম বাহিনী হিসেবে পরিচিত পাচ্ছে? কেন অস্ট্রেলিয়ার সিনেটে কিংবা আমেরিকার সিনেটে আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব উঠবে? কেন আজকে আপনারা যখন সেই পুরান ঢাকার কুখ্যাত আলোচিত সমালোচিত হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন, সেখানে কারা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে যে র্যাব ভুল সিদ্ধান্ত নেয়? এটা তো কোনো ব্যক্তিকে দায়ী করা হয়নি, একটা প্রতিষ্ঠানকে দায়ী করেছে, যেখানে সমগ্র মিডিয়া ছিল। র্যাব সুনির্দিষ্ট অস্ত্র, বিদেশি মদ, তার ভিত্তিতে হাজী সেলিমের বিরুদ্ধে, হাজী সেলিমের কুপুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিল। কিন্তু সেখানে পুলিশ কেন প্রতিবেদন দিয়ে
হাজী সেলিম পুত্রকে নির্দোষ দাবি করলো। হাজী সেলিম ঢাকার কিং, তার অস্ত্র আছে, টাকা আছে, কিংবা আপনার ইকরামুল চৌধুরী নোয়াখালীর কিং। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে, ক্ষমতায় থাকতে হলে এরকম কিং মাফিয়াদের দরকার। সে কারণে পুলিশকে আজকে র্যাবকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। কেন আজকে সিনহাকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো? সিনহাকে কারা হত্যা করলো? এই প্রশ্ন আজকে আমার সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনীর ভাই বোনদের কাছে। আজকে আপনারা প্রশ্ন করুন যে আপনাদের বাহিনীগুলোর মর্যাদা আজকে কোথায় নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে? আপনারা একবার চিন্তা করতেছেন? আজকে এই ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে, তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে আজকে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব তারা বিতর্কিত হচ্ছে, তারা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং আপনারা যখন পরিচয় দিবেন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, ইউরোপ আমেরিকাতে যখন রেসিডেন্সির জন্য আবেদন করবেন, বাইরে যাবেন, তখন কিন্তু আপনাদের প্রতি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি ওদের চলে আসবে, যেটা বর্তমানে মিয়ানমারের আপনার সামরিক শাসকদের প্রতি আছে। কাজী সেক্ষেত্রে আমার আপনাদের প্রতি স্পষ্টভাবেই প্রশ্ন, এর ব্যাখ্যা আপনারা সরকারের কাছে এবং যারা দায়ী ছিল, যেসব ব্যক্তি যাদেরকে, যেখানে আপনার বিজিবির প্রধান থাকা অবস্থায় জেনারেল আজিজ আহমেদের, আপনার বিজিবির প্রধান থাকা অবস্থায় যে আপনার হ্যারিসের কাগজপত্র তৈরিতে যে উচ্চ পদস্থ 3 জন কর্মকর্তা বিজিবির, তাদের নাম উঠে এসেছে, তাদের বিষয়ে তদন্ত করা হোক। এবং এখানে হ্যারিস যেটা বলেছে যে এমপি মন্ত্রী হয়ে তিনি কি করবেন, তার কথাতে এমপি মন্ত্রী নাচে। এবং তিনি পোস্টিংয়ের কথা বলেছেন যে এয়ারপোর্ট এলাকার একজন ওসির ট্রান্সফারে 5 কোটি টাকা 10 কোটি টাকা লেনদেন হয়। সেই ক্ষেত্রে আমি দুদককে বলবো, আপনাদের এই ক্ষেত্রে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আসলে যে এই সমস্ত এলাকায় ওসি পরিবর্তনে এইভাবে ঘুষ লেনদেন হয় কিনা। অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদায়নের ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই হচ্ছে ঘুষের লেনদেন হয়, রাজনৈতিক প্রভাবে তাদের প্রমোশন দেওয়া হয়, কিন্তু সেটার একটা মাত্রা আছে। এইভাবে যেটা বলেছিল যে 5 কোটি টাকা 10 কোটি টাকা লেনদেনে আপনার এয়ারপোর্ট থানার ওসি টসি ট্রান্সফার হয়, এটি সত্য কিনা সেটি দুদককে আমি অনুরোধ করব যে আপনারা খতিয়ে দেখবেন। এবং সরকারকে আবার আহ্বান জানাবো যে আপনারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত করবেন না। বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি ডেকে আনবেন না। বাংলাদেশকে সিরিয়া কিংবা ইরাক কিংবা ইয়েমেনের মতো পরিস্থিতি আপনারা ডেকে নিয়ে আনবেন না। আপনারা ক্ষমতায় থাকার জন্য তাই করছেন, সমস্ত রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিচ্ছেন। সেটার প্রমাণ বা সেটার দৃষ্টান্ত আল জাজিরার রিপোর্টে কিন্তু কিছুটা হলেও উঠে এসেছে। সুতরাং জনগণকেও বলবো সতর্ক থাকার জন্য, সচেতন হওয়ার জন্য। যদি এইভাবে একটা দেশ চলে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কাজে আমাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয়, সেই আলোকিত ভবিষ্যতের জন্য কি করতে হবে, আশা করি যে সেটি আপনাদের বোঝার বাকি নাই। সবাই সচেতন হন। যখন গণতন্ত্রের জন্য ডাক আসবে, ফ্যাসিবাদের পতনের জন্য ডাক আসবে, স্বৈরাচারদেরকে হটানোর জন্য ডাক আসবে, গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যে যেখানে থাকেন তাদেরকে নেমে আসতে হবে। সেই ডাকটা যেই দেখ, আমি ভিপি নুর দেই কিংবা আরেকজন দেখ, এই মুহূর্তে এই স্বৈরাচারের পতন ঘটানো, এই ফ্যাসিবাদীদের মূল উৎপাটন করাটা বাংলাদেশের মানুষের জন্য ফরজ হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে, আপনারা একবার চিন্তা করেন যে আপনারা আসলে কি করতেছেন, কাদের জন্য করতেছেন। আপনারা কি জনগণের সাথে আছেন, নাকি ভোটারবিহীন এই স্বৈরাচার ফ্যাসিবাদ, এই অবৈধ স্বৈরাচারদের সাথে আছেন? এই মুহূর্তে যারা দীর্ঘ 1 ঘন্টা যারা লাইভটি দেখেছেন, তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ এবং আরও কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞ থাকব যদি এই আলোচনার মর্মার্থটা যদি আপনারা কিছুটা বুঝতে পারেন এবং আমার এই বক্তব্যটা যদি আপনাদের মতো করে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় যদি মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, মানুষকে বোঝাতে পারেন এবং লাইভটি শেয়ার করার মাধ্যমেও সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটি ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে আছি, মাফিয়াদের বিরুদ্ধে লড়ছি, লড়ব। স্বৈরাচারদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত এই সংগ্রাম চলবে। সেই সংগ্রামে আপনাদেরকে পাশে চাই। ধন্যবাদ সকলকে।